তো সবাই হচ্ছে খাতা কলম বের করেন। আমরা হচ্ছে আজকে ভার্ব শিখব। ঠিক আছে? তো আমাদের হচ্ছে মূলত ভার্বের পূর্ণাঙ্গ একটা ক্লাস হবে জার্মান ভার্ব। ঠিক আছে? তো এখানে আমি লিখলাম হচ্ছে জার্মান ভার্ব। ওকে? তো এই যে জার্মান ভার্ব যেটা আছে, এইটা জানার আগে আমাদের মূলত জানতে হবে যে ভার্ব কাকে বলে? বলেন তো? কাজ করাকে ভার্ব বলে। যে মানে কোন ওয়ার্ড দ্বারা ক্রিয়া কাজ হ্যাঁ, বোঝায়। কাজ করা বোঝায় আরকি বা কোন একটা অ্যাকশন সংঘটিত হচ্ছে, ওটাই মূলত হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে? তো এখন আমাদের হচ্ছে এই জার্মান ভার্ব শিখতে হলে আমাদের হচ্ছে কিছু টার্ম প্রথমত জানতে হবে। কি জানতে হবে? টার্ম বা সংজ্ঞা আরকি, হ্যাঁ? তো যেগুলা না জানলে আমাদের কিন্তু হচ্ছে একদম পুরা মানে ভার্বটা আমরা ভালোমতো শিখতেই পারব না। ওকে? এবং আপনারা মনে করে দেখেন আমি হচ্ছে আপনাদেরকে একটা ক্লাসে রিভার্স ও কনজুগেশন নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিয়েছিলাম। জি। এবং সেই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে আমি আজকে দেখাবো এই ভার্বের ক্লাসের শেষে আরকি। ওকে? তো প্রথমত আমাদের যে ২ টা টার্ম, ১ম টার্ম যেটা আছে সেটা হচ্ছে কনজুগেশন। কি আছে? কনজুগেশন। এবং 2nd যে টার্মটা আসবে সেটা হচ্ছে আমার ফর্ম। কি আসবে? ফর্ম। টম। তো সবাই একটু ইয়া করেন, নোট করে লিখে রাখেন। আমাকে কিন্তু পরে আর এটা ইয়া কইরেন না। তো কনজুগেশন জিনিসটা হচ্ছে যে ভার্ব যখন আমি বাংলাতে লিখি একটু ওয়েট আমি অব্রটা চালু করে নেই। তো তো ভার্ব হচ্ছে মূলত আচ্ছা এখানে এরকম আসে। আচ্ছা তো ভার্ব যখন সাবজেক্ট অনুযায়ী, হ্যাঁ? সাবজেক্ট অনুযায়ী তার রূপ পরিবর্তন করে, হ্যাঁ? পরিবর্তন করে। তার মানে কি? ভার্ব যখন সাবজেক্ট অনুযায়ী তার রূপ পরিবর্তন করে, তাকে মূলত ভার্ব কনজুগেশন বলে, হ্যাঁ? ভার্ব এই কার ওখান থেকে যেন নয়েজ আসতেছে? মাইক অফ করেন। কনজুগেশন বলে। এই আজমির ভাই আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা। তো সবাই এটা লিখে রাখেন, হ্যাঁ? যে ভার্ব যখন সাবজেক্ট অনুযায়ী তার রূপ পরিবর্তন করে, তাকে মূলত হচ্ছে ভার্ব কনজুগেশন বলে, ওকে? তো আমরা কিন্তু সাবজেক্ট কিন্তু অলরেডি শিখছি। ঠিক আছে? ফর্ম হচ্ছে এটা হচ্ছে ফর্ম যেটা আছে, ফর্ম যেটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের একটা, একটা ভার্বের নির্দিষ্ট রূপ। ঠিক আছে? একটা ভার্বের এটা হচ্ছে একটা ভার্বের নির্দিষ্ট রূপ। ঠিক আছে? ভার্বের নির্দিষ্ট রূপ। আচ্ছা, এখানে বারবার চেঞ্জ হচ্ছে কেন? নির্দিষ্ট রূপ যা বাক্যের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না। ওকে? দেখেন, তাহলে আমরা মূলত ২ টা টার্ম শিখলাম প্রথমত। একটা হচ্ছে কনজুগেশন, একটা হচ্ছে ফর্ম। তো কনজুগেশন বিষয়টা হচ্ছে ভার্ব যখন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী তার রূপ পরিবর্তন করে, তাকে হচ্ছে মূলত ভার্ব কনজুগেশন বলে এবং ফর্ম হচ্ছে ভার্বের একটা নির্দিষ্ট রূপ, যা বাক্যের সাবজেক্ট অনুযায়ী রূপ পরিবর্তন করে না বা হয় না। ঠিক আছে? তার মানে হচ্ছে ভার্ব হচ্ছে একটা ভার্বের ফর্ম হচ্ছে একটা নির্দিষ্ট রূপ। ঠিক আছে? তো এখন আমাদের কোয়েশ্চেন আছে একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে একটা ভার্ব একটা ভার্বের ঠিক কি ইনফরমেশন জানতে হবে আমাদের, হ্যাঁ? ইনফরমেশন জানতে হবে। ওকে? একটা ভার্বের ঠিক কি ইনফরমেশন আমাদের জানতে হবে এটা হচ্ছে এখনকার কোয়েশ্চেন এবং এই ভার্বের যে ক্লাসটা হবে বা এখন যে ক্লাসটা হবে এটা কিন্তু হচ্ছে পুরা ভার্বের একদম A to Z ক্লাস। এটার মাধ্যমে আপনাদের ভার্ব সম্পর্কে একদম কমপ্লিট একটা আইডিয়া হয়ে যাবে। তো এই একটা ভার্বের ঠিক কি ইনফরমেশন জানতে হবে, এইটা জানার আগে আমাদের হচ্ছে মূলত একটা বিষয় জানতে হবে ভার্বগুলা ঠিক কত প্রকার আছে। ওকে? তো অনেক টাইপের ভার্ব আছে। রেগুলার ভার্ব আছে, ইরেগুলার ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, মডাল ভার্ব আছে
এরপরে আপনার হচ্ছে ট্রানজিটিভ আছে, ড্রাই ট্রানজিটিভ আছে, টেন বার্ন আছে, টেন বার্ন আছে, মিক্সড টেন বার্ন আছে। এরপর হচ্ছে আপনার আ অ ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ড্রাই ট্রানজিটিভ, এরপর হচ্ছে রিফ্লেক্সিভ। তো অনেকগুলা আছে, অলমোস্ট ১৭ টা টাইপের হচ্ছে আপনার ভার্বে ১৭ টাইপের হচ্ছে ভার্ব আছে। তো জাস্ট প্রত্যেকটা নিয়ে আমি হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা করব এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তার আগে আমরা এখন দেখব যে একটা ভার্বের ঠিক কি ইনফরমেশন আমাদের জানতে হবে। তো ফার্স্ট যে ইনফরমেশনটা আমাদের জানতে হবে, ১ম যেটা, ঠিক আছে? সেটা হচ্ছে ভার্ব কোন টাইপের? ভার্বটা কোন টাইপের? ঠিক আছে? এইটা প্রথমত আমাদের জানতে হবে। ঠিক আছে? এখন ওই যে টাইপটা বললাম না? প্রায় ১৬ থেকে ১৭ টাইপের ভার্ব আছে। প্রথমত আমাদের এটাই জানতে হবে যে ওই ১৬ থেকে ১৭ টা টাইপের মধ্যে কোন টাইপের ভার্ব আমরা হচ্ছে জানবো আরকি, হ্যাঁ? সাপোজ আমরা যদি একটা ভার্ব লিখি, আমরা হচ্ছে লাস্টে একটা উদাহরণ দেখছিলাম আরকি। জেএন, ঠিক আছে? জেএন। জেএন মানে হচ্ছে আমার কি? জেএন জেএন মানে হচ্ছে আমার একটা ভার্ব এবং এই ভার্বটা কি ছিল? এই ভার্বটা ছিল হচ্ছে আমার ইরেগুলার ভার্ব। ঠিক আছে? তো স সবাই বুঝতে পারছেন? হ্যালো? তো জেএন যেটা জি আছে, ভাই। এটা হচ্ছে আমার ইরেগুলার ভার্ব। ঠিক আছে? তার মানে কি? ওই যে আমি বললাম না যে ১৭ টাইপের ভার্ব, ওই টাইপের মধ্যে জেএনটা হচ্ছে ইরেগুলার এর ভিতর পড়ে, হ্যাঁ? তো এটা প্রথমত আমাদের জানতে হবে। ২ নাম্বারে যেটা আছে, ২ নাম্বার, ঠিক আছে? ভার্ব কোন কেস নেয়? কোন কেসের? ঠিক আছে? মনে আছে কি? আমরা ৩ টা ৪ টা কেস শিখছিলাম। কি বলেন তো একজন? নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ, গ্যানিটিভ এটা না? হ্যাঁ, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, গেনেটিভ। এখন এই যে জেন ভার্বটা, এই ভার্বটা কি ভার্ব? এটা কিন্তু আমি একটা রুলস দেখায় দিছিলাম আপনাকে যে, এই রুলস এর মাধ্যমে মূলত হচ্ছে আমরা একটা ভার্বকে বুঝতে পারি যে এটা কোন কেসের ভার্ব। আজমির ভাই বলেন তো এই জেন ভার্বটা কোন কেসের হবে এবং কেন হবে? আজমির ভাই বলেন। হ্যাঁ, আমি তো বলতে পারতেছি না। কেন আপনি ক্লাস করেন নাই এর আগে? করছি। তো জেন কি? আমি বলছিলাম কি? আমি যদি বলি যে জেন মানে দেখা, ঠিক আছে? কি জে দেখবো? জেন মানে হচ্ছে দেখা। এখন বলেন তো অ্যাকুজেটিভ। কেন এটা অ্যাকুজাটিভ? এটা বাংলা জানতেন না? জেন মানে যে দেখা এটা বাংলা জানতেন না? জি, জি জানতাম। তাহলে কেন আপনি বলতে পারবেন না? জেন মানে দেখা আমি কি দেখি? এখন কি দ্বারা কোয়েশ্চেন করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে আমার অ্যাকুজেটিভ এ যাবে। তার মানে এটা হচ্ছে আমার অ্যাকুজেটিভ ভার্ব। তার মানে ২ নম্বর ইনফরমেশন আমাদের জানতে হবে যে এটা হচ্ছে কোন কেসের ভার্ব। ঠিক আছে? কেসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এটা কোন কেসের ভার্ব এটা হচ্ছে আমাদের জানতে হবে। ৩ নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্বের কনজুগেশন। ভার্বের কনজুগেশন। ঠিক আছে? তো এই ভার্বের কনজুগেশন আছে টোটাল ৪ টা। ৪ টাইপের। ঠিক আছে? ৪ টাইপের। আজমির ভাই মাইক অফ করেন। তো ভার্বের কনজুগেশন আছে টোটাল হচ্ছে ৪ টাইপের। ঠিক আছে? তো তাহলে দেখেন আমরা মূলত একটা ইনফরমেশন ২ টা ইনফরমেশন। ঠিক আছে? এবং এটা কি জানলাম? এটা হচ্ছে আরেকটা জানলাম। তো ভার্বের কনজুগেশন। এখন এই যে ভার্বের কনজুগেশন যেটা আছে সেটা মূলত কি? এই যে এই সেই কনজুগেশন। এখন এটা কয় টাইপের আছে? ৪ টাইপের। ঠিক আছে? দেখেন ভার্বের কনজুগেশন কিন্তু ৪ টাইপের হয়। এরপরে যেটা আছে ৪ নাম্বারে যেটা আছে সেটাকে বলা হচ্ছে আপনার ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম। একটু খেয়াল করেন তো। এই সেই ফর্ম না? এই সেই ফর্ম হচ্ছে ৪ নাম্বার ইনফরমেশন আমাদের জানতে হবে। ঠিক আছে? তো এখন চলেন আমরা একটু একটা ভার্বকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। ঠিক আছে? তো আমাদের খুব বিখ্যাত একটা ভার্ব আছে। সেই ভার্বের নাম হচ্ছে জাইন ভার্ব। কি ভার্ব? জাইন ভার্ব। ওকে? তো এই জাইন ভার্ব এটা মানে হচ্ছে ইজ। ইংলিশে যেটা আছে ইজ আছে না? ইজটা আরকি, হ্যাঁ? ইজটারই আরকি এটা আরকি। তো এটা কিন্তু একটা ভার্ব, জাইন। ঠিক আছে? তো এখন এই জাইন যে ভার্বটা আছে তাহলে চলেন আমরা একটু ১ম এ আমাদের কাজ কি থাকবে? তানভীর ভাই বলেন তো? ১ম কাজ থাকবে আমাদের এই ৪ টা জিনিস আমরা একটু চেক লিস্টে করে নেব। ঠিক আছে? যে ৪ টার ভিতরে আমাদের প্রথমত কোনটা জানতে হবে বলেন? ১ম কাজ। ১ম কাজ আমাদের জানতে হবে এটা কি? ভার্বটা কোন কোন টাইপের? টাইপের? ঠিক আছে? ভার্বটা কোন টাইপের? তো চলেন আমরা ১ নাম্বার ইনফরমেশন লিখে দেই যে এই ভার্বটা হচ্ছে ইরেগুলার। কি? এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। ঠিক আছে?
তো আমি বলে দিচ্ছি কোনো সমস্যা নাই। এরপরে আমাদের হচ্ছে এটা জানতে হবে এটা ভার্বটা কোন কেসের। এই sein ভার্বটা হচ্ছে আমার nominative কেসের। কি কেস? nominative কেস। ঠিক আছে? তার মানে আমার কি এই ২ টা ইনফরমেশন আমি পায়ে গেলাম। ঠিক আছে? এখন আমার ৩ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভার্বের কনজুগেশন। এই ভার্বের কনজুগেশন জিনিসটা কি? এটা আমি তো একটু আগেই বলে দিছি যে সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে রূপের পরিবর্তন হয় সেটাকে মূলত হচ্ছে ভার্বের কনজুগেশন বলে। ঠিক আছে? এখন জি। তো এইখানে আরেকটা বাংলা আছে সেটা হচ্ছে হয়। ঠিক আছে? sein, is বা হয় আরকি। তো এখন এই ৩ নাম্বারে কিন্তু আমাদের কনজুগেশনটা জানতে হবে। ঠিক আছে? কনজুগেশন, হ্যাঁ? তো এই কনজুগেশনে কি আছে? কনজুগেশনের ১ নাম্বারে যেটা আছে, ১ম এ যেটা আছে সেটা হচ্ছে আমার প্রেজেন্স। ঠিক আছে? সবাই লিখে রাখেন, হ্যাঁ? প্রেজেন্স। হুম। ১ম টা আছে কি? প্রেজেন্স। ২য় টা আসে যেটা সেটা হচ্ছে আমার প্রেটারিটুম। ঠিক আছে? তো এটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি কোনো সমস্যা নাই। এরপরে ৩ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার কনিউংটিভ আইনস ৪ নাম্বারে যেটা আছে হচ্ছে কনিউংটিভ সোয়াই। ঠিক আছে? এরপরে আপনার এই ৪ টা দেখেন তো, এইখানে কি লিখছিলাম যে ভার্বের কনজুগেশন টোটাল কয় টাইপের? ৪ টাইপের। একটা তো এর ভেতর ১ম এ আছে কি? ১ম এ আসে হচ্ছে আমাদের প্রেজেন্স। ঠিক আছে? তো প্রেজেন্স এ কি থাকে? তো প্রেজেন্সটা মূলত হচ্ছে আমার প্রেজেন্ট বা বর্তমান। সবাই লিখে রাখেন। বর্তমান, হ্যাঁ? বর্তমান কালের। বর্তমান কালের জন্য এরপরে যা বলতেছি তা আপাতত লিখে রাখেন। আমি পরে সিস্টেমটা বুঝাই দিচ্ছি। ঠিক আছে? বর্তমান কালের জন্য, হ্যাঁ? পেরেটিম হচ্ছে অতীত কালের জন্য। অতীত কালের জন্য। ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি I am সোহাগ, এটার মানে কি? আমি সোহাগ। তানভীর ভাই, I am সোহাগ এটার মানে কি? আমি হই সোহাগ। হ্যাঁ, আমি হই সোহাগ। সুন্দর। এখন আমি যদি বলি যে আমি ছিলাম সোহাগ, তাহলে ওটা কোন 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 কালে যাবে? কয় নাম্বারটায় পড়বে তখন? অতীতে যাবে। তখন ২ এইটাতে যাবে, নাম্বারটা। হ্যাঁ? আর আমি হই সোহাগ, তখন কিসে যাবে? তখন আমার প্রেজেন্স এ আসবে। তার মানে কি? বর্তমান কালের জন্য আমার প্রেজেন্স এর কনজুগেশনটা ইউজ করব। কি ইউজ করব? প্রেজেন্স এর কনজুগেশন। অতীত কালের জন্য কোনটা ইউজ করব? প্রেটারিটুম। প্রেটারিটুম। এটার উচ্চারণ হবে প্রেটারিটুম। অ্যা প্রেটারিটুম। রিটুম। প্রেটারিটুম মানে অতীতকাল। ঠিক আছে? এটা হচ্ছে আমরা অতীতকালে। তাহলে আমি যদি বলি I was সোহাগ, I am সোহাগ, I was সোহাগ। তার মানে কি? আমি ছিলাম সোহাগ। এটা কিসে গেল? আমার অতীতে চলে গেল, হ্যাঁ? এখন তাহলে এইটা কোন সময় আমরা ইউজ করব, হ্যাঁ? সাপোজ তানভীর ভাই বললেন যে ওমর ভাই অসুস্থ। কিংবা আমি যদি বলি সাপোজ ধরেন হচ্ছে ওমর ভাই বলল যে তানভীর ভাই বলছে আপনি নাকি সোহাগ। কথাটা বুঝছেন? ওমর ভাই হুম, আমাকে বলতেছে অ্যাক্টিভ প্যাসিভ। না প্যাসিভ না। ওমর ভাই বলতেছে যে তানভীর ভাই বলছে আপনি নাকি সোহাগ। তার মানে কি? তার মানে হচ্ছে যে ফার্স্ট পারসন এর কথা। ফার্স্ট পারসন হচ্ছে কিরা? ফার্স্ট পারসন হচ্ছে আপনার তানভীর ভাই। ঠিক আছে? তার মানে কি? তার কথা। কথাটা কার? কথার মালিক হচ্ছে তানভীর ভাই। কথাটা বলতেছে কে? বলতেছে হচ্ছে উমর ভাই। তার মানে কি? সে হচ্ছে সেকেন্ড পারসন এখানে, হ্যাঁ? জি। এবং থার্ড পারসন কাকে বলতেছে? আমাকে বলতেছে। এখানে আমি হলাম থার্ড পারসন। ঠিক আছে? তার জি। মানে কি? একজনের কথা আরেকজন যখন ৩য় ব্যক্তির কাছে বলে, সেটাই মূলত হচ্ছে আমার কনেক্টিভ আইনস যাকে হচ্ছে আমরা ইংলিশে ন্যারেশন বলে থাকি। ওকে? এটা হচ্ছে জি। ন্যারেশনের মতো। ঠিক আছে? তো এটা হচ্ছে এক কথায় ক্লিক লাগানোর মতো। আমাদের গ্রাম বাংলায় যেটা আছে, হ্যাঁ? যে একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেয়। ঠিক আছে? তো এইটা মনে রাখবেন যে এটা হচ্ছে ক্লিক লাগানো বা আপনার হচ্ছে আপনার ঝগড়া লাগানো বা একটা ঝামেলা সৃষ্টি করা। ঠিক আছে? যে একজনের কথা যখন আরেকজনের কাছে লাগাই দিবেন, তখনই মূলত হচ্ছে সেটা ন্যারেশন এ চলে যাবে বা কনেক্টিভ আইনস এ চলে যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে ন্যারেশন। ঠিক আছে? এটা মনে রাখেন। যদি আমরা একজনের কথা আরেকজনকে বলতে চাই, তখন আমাদের কোন কনজুগেশন এ যাইতে হবে? বলেন তো? আহ, কনেক্টিভ ওয়ান এ কনজুগেটিভ ওয়ান। কনজাংটিভ। কনজাংটিভ না, কনইউঙ্ক।
কনইউংটিভস Oh, ওয়াই, conjunctive. কনইউংটিভস ওয়াই। ওকে? সরি, কনিকটিভ আইনস, আইনস। হ্যাঁ, কনিকটিভ আইনস। ওকে? তাহলে দেখেন আমাদের কিন্তু পরিস্থিতি বা অবস্থা অনুযায়ী কিন্তু আমাদের কনজুগেশনগুলো চেঞ্জেস হয়ে যাচ্ছে, তাই না? জি। কনজুগেশন কি হয়ে যাচ্ছে? চেঞ্জেস হয়ে যাচ্ছে। জি। আমি হচ্ছে প্রেজেন্সে কি বলবো? যদি আমি বর্তমানে কিছু বলতে চাই তখন তানভীর ভাই, বর্তমানে কিছু বলতে চাইলে আমাদের কোন কনজুগেশনটা ইউজ করতে হবে? প্রেজেন্স। আমি যদি অতীত নিয়ে যদি কিছু বলতে চাই তখন কি? আমার প্রেটারিটুম। আমি যদি কারো কথা অন্যজনের কাছে বলি, মানে একজনের কথা যখন আমি আরেকজনের কাছে বলে দিব, তখন সেটা হচ্ছে আমার ন্যারেশন আসে। আমরা বলি না, "হি টোল্ড মি", "হি সেইড দ্যাট", ন্যারেশনে কিন্তু এগুলো আছে। যদিও আমি ইংলিশ ভালো পারি না, তারপরেও মোটামুটি একটা আইডিয়া আছে ন্যারেশন নিয়া। তো ওইটাই হচ্ছে যদি আমরা একজনের কথা আরেকজনকে বলতে চাই তখন আমাদের এইটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? এইটা। এখন এইটার তাহলে কি কাজ হইতে পারে? একটু আইডিয়া করেন তো? এটার কি কাজ হতে পারে? এইটার কাজটা হচ্ছে মূলত যখন আপনি সাধারণ কথা, আবারও বলতেছি, যখন হচ্ছে আপনি সাধারণ একটা কথা খুব সুন্দর মতো পোলাইট ভাবে ভদ্রভাবে বলবেন। ঠিক আছে? তখন এইটা মূলত আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে? এখানে কয়েকটা লিখে রাখেন। ভদ্রভাবে, সম্মানের সাথে, অথবা ভদ্রভাবে, সম্মানের সাথে, অথবা আপনার অবাস্তব ইচ্ছা, অবাস্তব ইচ্ছা প্রকাশের জন্য, প্রকাশের জন্য এটা ইউজ করতে হবে। এটা ব্যবহার করতে হবে। ওকে? এখন দেখেন, তাহলে আমরা ৪ টা কন্ডিশনে ৪ টা কনজুগেশন ইউজ করব। এখন এই যে একটু আগে আমরা দেখালাম না ইস বিন সরি জাইন ভার্বটা আছে না? তো চলেন আমরা একটা উদাহরণ দেখি, হ্যাঁ? তো সবাই যদি বুঝে থাকেন অবশ্যই বলতে পারেন। ইস বিন সোহাগ, ঠিক আছে? তো এই যে জাইন ভার্বটা আসে না? এই জাইন ভার্বটা এটা হচ্ছে আমার মেইন ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার মেইন ভার্ব। এবং এই মেইন ভার্বটা যখন হচ্ছে আমার প্রেজেন্সে কনজুগেশন হলো, তখন সেই জাইনটা মূলত বিন হয়ে গেল। কি হয়ে গেল? জাইনটা বিন হয়ে গেল। তার মানে কি? এটা কিন্তু কনজুগেশন হয়েছে। তার মানে কি দেখেন তো? এইখানে ইসটা হচ্ছে আমার সাবজেক্ট। এটা তো আমার বলতে হবে না। ঠিক আছে? এখন এই যে উপরে একটু খেয়াল করেন, ভার্ব যখন সাবজেক্ট অনুযায়ী তার রূপ পরিবর্তন করে, দেখেন তো এখানে তার রূপটা পরিবর্তন করছে কিনা? জাইন ছিল। হয়ে গেছে কি? বিন। হয়ে গেছে কি? বিন। বাট ভার্ব কিন্তু সেম। তানভীর ভাই কি আছেন? ভাই কি আছে নাকি? তানভীর ভাই? আপনার মাইক অফ। শখ ভাই। পড়া কি বুঝতেছেন? হুম, কিছুটা মাথায় নিচ্ছি, বলেন। আচ্ছা। তো ওই যে জাইন ভার্বটা উপরে লিখছি আমি, হ্যাঁ? জাইন মানে ইজ বা আচ্ছা, হয়। জাইনটা মানে ইরেগুলার, ওটা লিখে রাখছিলেন না নাকি? হ্যাঁ, ওই যে ১ম এ তো লিখে রাখছি ১ নাম্বারে। ওটা কোন টাইপের ভার্ব এটা জানতে হবে। সেকেন্ডলি আমাকে জানতে হবে হচ্ছে এটা কোন কেসের ভার্ব। ওই হুম। টাইপের বিষয়টা আমি একটু পরে বুঝাই দিচ্ছি, ওকে? টাইপেরটা নিয়ে মাথা ব্যাথা নাই। হ্যাঁ, ওই সেকেন্ডটাও বুঝতে পারছি, কিন্তু প্রথমটা ওই যে ইরেগুলার, জাইনটা যে ইরেগুলার, এটা এটা টাইপের ভিতর আছে। এটা আপনার আপাতত বুঝতে হবে না। ২ নাম্বারটা যেহেতু নমিনেটিভ এটা বুঝতে পারছেন যে এটা হচ্ছে কেসের আন্ডারে আছে। ৩ নাম্বারে কনজুগেশন। দেখেন তো ১ম এ ১ নাম্বার যেটা আছে এই যে দেখেন, ১ নাম্বার কি আছে? বর্তমান কালের জন্য, হ্যাঁ? বর্তমান কালের জন্য। এখন ধরেন আমি বলতেছি যে আমি হই সুহাগ। এটা হচ্ছে আমি বর্তমানের জন্য বলতেছি। কিসের জন্য? হ্যাঁ, বর্তমানে। বর্তমান। আমি কিন্তু বলিনি যে আমি ছিলাম সোহাগ। আমি কিন্তু বলছি আমি হই সোহাগ মানে কি এটা বর্তমান কালের জন্য। সাপোজ আমি আমার ছিলাম সোহাগ, তো এটা অতীত কালের জন্য অতীতে চলে চলে যাবে। গেল, হ্যাঁ? তো অতীতে গেলে আমাদের কিসে যাইতে হবে? পেটাইটমে যাইতে হবে। এটা রিটার্ন। হ্যাঁ, তার মানে যেহেতু আমি বর্তমানে কথা বলতে চাই, সাপোজ অনেক কিছু আছে। 90% কথা কিন্তু আমরা বেশিরভাগ কিসে বলি? বর্তমান নিয়ে কথা বলি। বর্তমান। অতীতে কিন্তু খুব কম বলি, ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে যে আপনি যদি বর্তমান নিয়ে কোনো কথা বলতে চান তখন আপনার প্রেজেন্স এর কনজাংশন আসতে হবে। আপনি যদি মনে করেন যে না এখন হচ্ছে আমার অতীত নিয়ে কথা বলা দরকার। কারণ আমাদের দেখেন সিচুয়েশন অনুযায়ী কিন্তু আমাদের বর্তমানেও কথা বলতে হয়, অতীত নিয়েও কথা বলতে হয়। অতীত। সবগুলাই কিন্তু আমাদের বলতে হয় সিচুয়েশন ওয়াইজ। ওইটা হচ্ছে সিচুয়েশন এর উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোনটা নিয়ে কথা বলবেন। বর্তমানের প্রয়োজন হলে প্রেজেন্স এ চলে যাবেন। অতীতের প্রয়োজন হলে পেটেটিভ এ চলে যাবেন। ঠিক আছে? এখন ইস বিন সোহাগ, আমি হই সোহাগ। ঠিক আছে? এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ইয়ের জন্য।
বর্তমানের জন্য, হ্যাঁ? আমি যদি বলি যে ইস ভা সোহাগ। দেখেন ওই সেম ভার্বটাই এই যে জাইনটা আছে না? ওই জাইনই কিন্তু এই অতীতে এসে ভার হয়ে গেছে। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? ভার হয়ে গেছে। তাহলে এখন যদি আপনি তানভীরে যদি আপনি বলেন যে Ich bin তানভীর, এটাই হচ্ছে আপনার ১ম বাক্য জার্মান ভাষায়। এটা তাহলে বাংলা হবে কি? বলেন তো? আপনি যদি বলেন যে Ich bin তানভীর, তাহলে এটা বাংলা হবে কি? আমি হই তানভীর। হ্যাঁ, তার মানে এটাই হচ্ছে আপনার জার্মান ভাষার ১ম বাক্য যে আপনার নিজের নাম বলা। কিভাবে আপনি নিজের নাম বলবেন? Ich bin তানভীর, Ich bin সোহাগ। তো এইখান থেকেই মূলত হচ্ছে আপনাদের স্পিকিংটা শুরু হবে। ঠিক আছে? তো এখন দেখেন ওই জাইন ভার্বটাই এইখানে এসে ভার হয়ে গেছে। কি হয়ে গেছে এখানে? ভার হয়ে গেছে দেখছেন? হ্যাঁ। তো সেম ভার্ব কিন্তু। এই জাইন মানে হয়, ভার মানে হয়। ভার হচ্ছে মূলত অতীতের জন্য ইউজ হয়। ঠিক আছে? এই যে ভার্বটা মূলত হচ্ছে অতীতের জন্য ইউজ হয় এবং হচ্ছে আপনার বিনটা বর্তমানের জন্য ইউজ হয়। এই ভার্বের মূল কিন্তু এটাই। আর কিচ্ছু না। ঠিক আছে? তার মানে কি দেখেন তো চেঞ্জেস আমার গুলা বুঝবো কিভাবে? সেন্টেন্স গুলো আমি বুঝাই দেব না। এখনো তো আসি নাই ওইখানে। ঠিক আছে? এখন এই কনজুগেশন এর বিষয়টা এখনো অনেক পড়া আছে এখন। জাস্ট আমি ভাই আপনাদের এমনি এমনি হচ্ছে আপনার ডয়েসে বিন মানে কি বলে? বিন মানে হই। বিন মানে বিনের বিনটা হচ্ছে জাইন ভার্ব থেকে আসছে, হ্যাঁ? তো ডয়েচে হয় কি? ধরেন এই যে একটা ভার্ব, ঠিক আছে? আমরা যে ৯ টার মতো সাবজেক্ট পড়ছি না? পার্সোনাল জি। মনে আছে? মনে আছে? ইস, ডু, ইয়াজ, ইয়েস? হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো ইসের জন্য বিন হয় ওই জাইন থেকে। ইসের জন্য কি হয়? বিন হয়। বিন। আবার আপনি যদি ওই ইসটাকে যদি আবার আপনি যদি মনে করেন যে আপনি অতীতে ইউজ করবেন তখন ওই বিনটা আবার ভার হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন এটা অতীত বুঝাবে আরকি, হ্যাঁ? তো ন্যারেশন এর ক্ষেত্রে কি বুঝায়? তো এটার ক্ষেত্রে আবার বোঝায় হচ্ছে আপনার ইস, যাই, সোহাগ। এখানে আরেকটু শব্দ আছে, ইয়া আছে আরকি। এখানে আমি পূর্ণটাই করে দেই। ইয়া, জাগট, ইস, যাই, সোহাগ। ইস, যাই। সে বলেছে আমি নাকি সোহাগ। ঠিক আছে? এটার মানে হচ্ছে এটা। এইটা একটু খেয়াল করেন তো। এই যাই আছে না? এই যাই, এই ভার এবং হচ্ছে কি? এই বিন। এই ৩ টা কিন্তু এই জাইন থেকে আসছে। আর কোনো ভার্বই না এটা। ঠিক আছে? সেম ভার্ব। জাস্ট একটু খেয়াল করেন যে আমাদের হচ্ছে যখন কনটেক্সট টা চলে আসতেছে, যে যখন হচ্ছে আমি ন্যারেশন ইউজ করব তখন সেই জাইন থেকে আমাকে ইসের জন্য যাইটা ইউজ করতে হবে। অতীতের জন্য ভার্বটা ইউজ করতে হবে এবং প্রেজেন্স এর জন্য বিনটা ইউজ করতে হবে। এবং কনেক্টিভ সোয়া এর জন্য মূলত আমাকে যেটা ইউজ করতে হবে ইস ভেরে, ইস ভেরে। ঠিক আছে? ইস ভেরে সোহাগ। ঠিক আছে? তো আপনি যদি বলেন এটা হচ্ছে আপনার তেমন একটা ইউজ হয় না ইস ভেরে সোহাগ, এটা অন্য কনটেক্সটে ইউজ হয়। বাট এই ভেরেটাও মূলত হচ্ছে আমার সেই কই থেকে আসছে? জাইন থেকেই আসছে। এই জাইন থেকে। তো এতটুক পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা? কোনো কোয়েশ্চেন থাকলে করেন। আমি জানি কোয়েশ্চেন থাকবে এখানে। আজমির ভাই, উমর ভাই যেকোনো কোয়েশ্চেন। মানে এমনিতে একটা কোশ্চেন হলো যে মানে ইর যে বিন হয় আর জাইন যে বিন হয় বার হয় এগুলা কিভাবে ইয়া করব এটা একটা ইয়া। ওই যে ঠিক আছে, বুঝবো কিভাবে? রিভার্স অ্যাপ হ্যাঁ, হ্যাঁ। ওইখানে তো দেখাই দেব না। ওটার মাধ্যমে এখন আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা। আপনাকে মুখস্থ এটার করতে কাজটা হবে, হ্যাঁ? এটা হ্যাঁ। আমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো এতটুক পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু এই ক্লাসটা রেকর্ড করতেছি। ঠিক ভাই আছে? ৪ আচ্ছা, নাম্বারটা আচ্ছা। একটু আবার একটু বলেন তো। দেখেন ভদ্রভাবে ধরেন আমি আপনাকে একটু কনটেক্সট এ বুঝাই দেই, হ্যাঁ? এটা কখন ইউজ করতে হয়। জি, সাপোজ আপনি রেস্টুরেন্টে গেলেন, ঠিক আছে? জি, তো আপনি রেস্টুরেন্টে যাওয়ার পরে আপনার হচ্ছে মানে টয়লেটে যাওয়ার প্রয়োজন। ঠিক আছে? এখন আপনি হচ্ছে ওয়েটারকে ডাক দিয়ে বললেন, "এই তোর টয়লেট কোনে?" বলতেই পারেন এটা। কিন্তু এটা কি হুম। শুনতে কিন্তু হুম, ভালো শোনায় না। এটা হচ্ছে নরমাল বাক্য একটা, হ্যাঁ? জাস্ট কনটেক্সট টা বোঝার চেষ্টা করেন আমি কি বুঝাইতেছি আপনাদের। জি, জি। এরপরের বলেন। সিচুয়েশন আসলো কি? আপনি আরেকটু ভালোভাবে করলেন যে, "ভাই টয়লেটটা কোনে? একটু আমার টয়লেটে যাওয়া লাগবে।" বলতেই পারেন। এটাও কিন্তু খারাপ শোনে না। কিন্তু আপনি যদি ডাক দিয়ে বলেন যে, "ভাই
আপনি কি একটু বলতে পারেন আসলে টয়লেটটা কোথায়? দেখেন তো ৩ নাম্বারটা শুনতে অনেক ভালো শোনায় না? ভদ্র শোনায় না? হুম, তার মানে কি? যখন হচ্ছে আপনি কোনো একটা সাধারণ বাক্য, ঠিক আছে? খুবই ভদ্রতার সাথে, সম্মানের সাথে যখন হচ্ছে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, অর্থাৎ জি, যখনই হচ্ছে আপনি কনেক্টিভ সোয়া ইউজ করবেন, তার মানে হচ্ছে যে আপনি তাকে সম্মান দেখাচ্ছেন, ভদ্রতা দেখাচ্ছেন। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত কনেক্টিভ সোয়াই। যে আপনি নরমাল বাক্যকে আপনি হচ্ছে কিসে কনভার্ট করবেন? আপনি কনভার্ট করবেন হচ্ছে একটা সম্মানসূচক বাক্যে এবং ভদ্রতার সহিত। ঠিক আছে? এইজন্যই মূলত হচ্ছে আমার কনেক্টিভ সোয়াটা ইউজ করতে হয়। এবার বুঝতে পারছেন? জি ভাই। তানভীর ভাই, আজমির ভাই? হ্যাঁ, এইটা ভাই বুঝতে পারছি, কিন্তু ওই সেম করছিল ভাইয়ের মতো যে বিন ভার আরে যাই ভাই এগুলো এগুলো। তো আসতেছি রে ভাই। এত প্যানিক হয়েন না। যেটা বুঝাইতেছি কনটেক্সটটা যে বর্তমানের জন্য প্রেজেন্স, অতীতের জন্য পেটাইটুম, এটাই ন্যারেশনের তো। জন্য জি, কনইউংটিভ সোয়াই আইনস এবং ভদ্র বা সম্মান দেখানোর জন্য কি কনেক্টিভ সোয়াই। এতটুক তো বুঝা গেছে। ভাই এখানে সবচাইতে বেশি ইউজ হয় কোন ওয়ার্ড গুলো, মানে এটা কথা হচ্ছে বলার আপনার ক্ষেত্রে? প্রেজেন্স, পেটাইটুম আর হচ্ছে আপনার কনইউংটিভ সোয়াই। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ? আজমির ভাই এখন যে কথাটা বলবো হয়তো আপনাদের কি বলে মানে খুবই শক খাবেন আপনারা একটা কথা বললে এখন। এখানে যে ৩ নাম্বার যে অপশনটা আছে না? কি কনেক্টিভ আইনস, হুম, এটা হচ্ছে নারেশন। এটা হচ্ছে বেস ওয়াইড টপিক। এটার যে ডিপ স্টাডি আছে এটা হচ্ছে বেস ওয়্যার। এরপর কনেক্টিভ সোয়াই যেটা আছে ওটা হচ্ছে আস ওয়্যার। ঠিক আছে? ন্যারেশন যেটা কনেক্টিভ আইনস এটা ওটা অনেক হাই টপিক একটা। ঠিক আছে? দ্যাটস ওয়াই আপনাদের এটা নিয়ে এখন টেনশনের কিছু নাই। আপনাদের মূলত ৩ টানে কাজ করতে হবে। ১, ২ আর ৪। ঠিক আছে? এবং ৪ টা আমি এখনই শিখাই দেব এই কারণে, যেন ভাই আপনাদের আছোয়াইতে গেলে আপনাকে আর শেখানো না লাগে, আমি হয়তো বাইচা যাবো। ঠিক আছে? এই আরকি। এখন কাহিনী ওইটা না। কাহিনী হচ্ছে কনেক্টিভ আইনস হচ্ছে আপনার বেস ওয়াইড টপিক, বেআইনসও না। ঠিক আছে? এবং সেই টপিকটা নিয়ে আপনাদের কিন্তু আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এবং একটু আইডিয়া দিলাম। এটা একটা জিনিস বুঝবেন, আমি আসলে যখন স্টাডি করি বা আমি আপনাদেরকে যখন এইখানে নিয়ে আসি স্টাডি করাবো, তখন একটা জিনিস ভুলে যাবেন যে সেটা কোন লেভেলের পড়া। আমি কিন্তু সেটা ওইটা আমি কিন্তু ভাই কত লেভেল আছে এটা সিএআইএনস বা সিএসওয়াই বা মানে যাই থাকুক না কেন, ওই টপিকের আমি গোড়া থেকে শেষ পর্যন্ত পড়ি এবং গোড়া থেকে শেষ পর্যন্ত শিখি এবং শিখাইতে গেলে ওই গোড়া থেকে শেষ পর্যন্তই শিখাই। যেন এই টপিকটা নিয়ে আপনাকে আর কোনোদিনও বসতে না হয়। আমি কিন্তু চাইলেই পারতাম ৩ আর ৪ টা স্কিপ করতে। শুধু ওই ২ টা দেখায় আমি কইতাম যে, "ঠিক আছে ভাই বাক্য মেক করেন।" কিন্তু পুরা যে একটা হোল স্টাডি বা হোল সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, পুরা জার্মান বাক্যের মানে পুরা জার্মান ভার্ব সিস্টেমটা কিভাবে কাজ করে, সেইটার যদি আমি একদম ইলাবোরেটলি আপনাদেরকে একটা ভিজুয়ালাইজেশন দিতে না পারি, তখন এইটা আপনাকে পরবর্তীতে ভোগাবে। দ্যাটস ওয়াই আমি এটা করি না। এটা হচ্ছে আমার ভাই ফিলোসফি। দ্যাটস ওয়াই আমি ভাই এইভাবে আমি সবাইকে পড়াই। যখন হচ্ছে আমি এইখানে নিয়ে আসবো, যদি কোনো ওয়ার্ডে আমি নিয়ে আসি আপনাদের, তাহলে সবসময় মনে রাখবেন যে এখন কোন লেভেলের পড়া এটা আপনার ঠিক থাকবে না। কিন্তু ওই টপিকের A to Z আপনাকে শেষ করে দেব। ওকে। এখনো কিন্তু আরেকটা টপিক বাদ আছে। এখনো স্টিল সেটা হচ্ছে আমাদের ফর্ম। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ৩ নাম্বারটা কমপ্লিট। ৪ টাইপের কি? কমপ্লিট। ঠিক আছে? এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে ফর্ম। ঠিক আছে? এখন ৪ নাম্বারে কি আছে? ৪ নাম্বারে ফর্ম। তো এই যে ফর্ম যেটা আছে এই ফর্মটা আবার ৩ ধরনের হয়। কয় ধরনের? ৩ ধরনের, হ্যাঁ? 3 টাইপস। এখন এই 3 টাইপস এর ভিতরে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, হ্যাঁ? তো ১ম যেটা আছে সেটা হচ্ছে আপনার পার্টিসিপ আইনস। পার্টিসিপ আইনস আরেকটা নাম আছে হচ্ছে পার্টিসিপ প্রেজেন্স। আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে বিষয়গুলো, হ্যাঁ? তো এটা কোনো বিষয় না। খুবই সহজ এটা, হ্যাঁ? আরেকটা হচ্ছে আপনার পার্টিসিপ সোয়াই। কি আছে? পার্টিসিপ সোয়াই যাকে হচ্ছে আমরা আরেকটা নাম হচ্ছে পার্টিসিপ পেয়ারফেক্ট। পার্টিসিপ পেয়ারফেক্ট। ঠিক আছে? এবং ৩ নাম্বারে যেটা আছে সরি, এটা হচ্ছে আপনার আ ১ নাম্বারে যাবে। এটা আপনার
এক নাম্বারে আসবে হচ্ছে প্রথমটাই আছে এখানে, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ঠিক আছে? তো সবাই একটু নোট করে রাখেন এটা। এই মূলত ইনফিনিটিভ যেটা আছে, ঠিক আছে? কি আছে? ইনফিনিটিভ যেটা আছে সেটা হচ্ছে আমাদের রুট ভার্ব, বা যেটা পড়ে হচ্ছে আমরা মুখস্থ করি সেটা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। কি ফর্ম? ভার্বের ইনফিনিটিভ ফর্ম। যেমন জেএন, আমরা দেখছি না? জেএন। বা ইনফিনিটিভ মানে ওই যে বেস ফর্মটাই না? হ্যাঁ, বেস ফর্ম। আপনি এটাও লিখে নিতে পারেন। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ? ভার্বের বেস ফর্ম। যা যা দিয়ে মূলত আমরা কি করি? যা মূলত মুখস্থ করি আমরা, হ্যাঁ? মুখস্থ করি, ঠিক আছে? যেমন জেএন, ঠিক আছে? এটা একটা ইনফিনিটিভ ফর্ম। এরপর হচ্ছে কমেন, এরপর হচ্ছে গেইন। এইগুলো মোটই হচ্ছে আমার কি? ইনফিনিটিভ ফর্ম, ঠিক আছে? তো এই যে ইনফিনিটিভ ফর্ম যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার 99% লাস্টে এন যুক্ত থাকবে। কি থাকবে? লাস্টে এন যুক্ত থাকবে। সবাই একটু ভালো করে লিখে রাখেন যে এইগুলো হচ্ছে আমার ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব এইগুলা? ইনফিনিটিভ। এবং এই ইনফিনিটিভ বা বেস ফর্মের যে ভার্বগুলো আছে এগুলাই মূলত হচ্ছে আমরা মুখস্থ করব। ঠিক যেমনটা আমরা যখন হচ্ছে আর্টিকেল পড়ছিলাম না? আর্টিকেলের বেস কি ছিল? নমিনেটিভ। ডিয়ার ইরাস এবং কি? মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল। ওটা সবই ছিল কি? নমিনেটিভের। এবং নমিনেটিভের যেটা ছিল ওটা কিন্তু রুট হিসাবে ছিল। এবং এইখানে হচ্ছে ভার্বের হচ্ছে ইনফিনিটিভ মূলত ভার্বের বেস ফর্ম আর কি। ওকে? তো এখন প্রত্যেকটা বেস ফর্মের কিন্তু লাস্টে এন একটা এন্ডিং থাকে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন সবাই। ঠিক আছে? সবাই একটু লিখে রাখেন এন হচ্ছে একটা এন্ডিং থাকবে। এবং সাপোজ এখানে কি আছে? জেন আছে, হ্যাঁ? এই জেন থেকে যখন হচ্ছে আপনি ইএনটা বাদ দিবেন, এই যে লাস্টে থেকে আমি ইএনটা বাদ দিলে কি থাকে? জে, তাই না? যে জে। এটা হচ্ছে ভার্বের স্টেম ফর্ম। স্টেম, স্টেম ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে ভার্বের রুট বলা হয় আরকি, বা শিকড় বলা হয়। ঠিক আছে? অর্থাৎ ইএন বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ভার্বের স্টেম ফর্ম বা রুট বলা হয় আরকি এটাকে। ঠিক আছে? তো এই ২ টা একটু মাথায় রাখবেন যে ইএন যুক্ত থাকলে সেটা হচ্ছে বেস ফর্ম, এবং ইএনটা লাস্টে বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার স্টেম ফর্ম। ঠিক আছে? এই জিনিসটা মাস্ট বি মাথায় রাখবেন, কারণ এটা কিন্তু আমাদের সামনে লাগতেছে আরো, হ্যাঁ? আচ্ছা, এখন এই ৩ টা বিষয় আমি একটু মুখস্থ করে দেই, মানে বুঝাই দেই আপনাদের, মুখস্থ না। সাপোজ আপনারা আ এখন একটু ইয়া করেন, আজমির ভাই, আ ইয়া করেন। এখন সাপোজ ধরেন আমার সাথে একজন বাজারে যাবে, কিংবা আজমির ভাই আপনি বললেন যে আমি বাজারে যাব। জাস্ট একটু সবাই কল্পনার জগতে যান। কাহিনীটা এখানে হয়টা কি? তানভীর ভাই একটু মনোযোগ দেন। জাস্ট কনসেপ্ট গুলো মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে একটু কল্পনা করেন আ আমি বাজারে যাব। আমি কি করব? বাজারে যাব। তাহলে এখানে ভার্ব কোনটা? যাব। যাওয়া। গেহেন মানে কি? যাওয়া। তার মানে হচ্ছে এখানে গেহেন। ঠিক আছে? আমি বাজারে যাব। এখন একটু কল্পনা করেন আমি বাজারে যাব। এই যে যাওয়া জিনিসটা আছে না? এইটা হচ্ছে আমার ভার্বের বেস। জাস্ট সাধারণ। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি মনে সংকল্প করছেন আপনি বাজারে যাবেন। তাহলে এর পরের ধাপটা আপনার কি হবে? পরের স্টেজটা কি হবে? আমি বাজারে যাচ্ছি। যাচ্ছি। সুন্দর পয়েন্ট। তার মানে কি? ওই যাওয়াটা তখন কি হয়ে গেল? যাচ্ছি হয়ে গেছে। যাচ্ছি হয়ে গেল। এর পরের স্টেজ কি হবে? এর পরের স্টেজ হবে বাজারে যাচ্ছিলাম এরকম। না, যাচ্ছিলাম তো সে তো আপনি আইসা বললেন। বুঝছেন? সেকেন্ড স্টেজ আমি যাচ্ছি। ১ম স্টেজে আমি মনে সংকল্প করলাম ওকে আমি যাব। সেকেন্ড স্টেজে আসলাম কি আমি যাচ্ছি। তাহলে থার্ড স্টেজে কি আমি গিয়েছি। বাজারে গেছি, জি। তার মানে কি? এখানে দেখেন তো বাংলা যে যাচ্ছি, যাবো, যাচ্ছি, গিয়েছি ৩ টা ফর্ম, এখানে ৩ টা সিস্টেম আছে না? এই ৩ টা সিস্টেমই মূলত এখানে। ১ম এ কি ছিল? যাবো। যাব। তো ওইটা কি হবে? ওটা হচ্ছে গেহেন হবে। বেশ। এই যে আমি লিখে দিচ্ছি। ওটা কি হবে? ওটা মূলত হচ্ছে গেহেন হবে, হ্যাঁ? গেহেন। এটা হচ্ছে কি? জাস্ট নরমাল। একদম বেস। এরপরে কি আসলো? যাচ্ছি। তখন এটা হচ্ছে গেহেন্ড হবে। গেহেন্ড লাস্টে একটা ডি যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে?
লাস্টে একটা ডি। মনে রাখবেন কোনো ভার্বের শেষে রুলসটা লিখে রাখেন। এটা ইউনিভার্সাল রুলস। কোনো ভার্বের শেষে যদি ডি যুক্ত করা হয় তখন সেই ভার্বটা রানিং অবস্থা বোঝায়। এবং পার্টিসিপ আইনস বা পার্টিসিপ প্রেজেন্স এটার মিনিং হচ্ছে মূলত যাওয়া বা রানিং। কোনো একটা ভার্বের যখন রানিং ফর্ম থাকবে বা কোনো একটা ভার্ব যখন চলন্ত থাকবে সেটাই মূলত হচ্ছে পার্টিসিপ প্রেজেন্স বা পার্টিসিপ আইনস। সবাই লিখে রাখেন এটা। এবং এর পরের স্টেজ কি ছিল আজমির ভাই? জি, যাচ্ছি পরে গেছি, মানে গিয়েছি। 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 তখন এই গেহেনটা কি হয়ে যাবে জানেন? গেহেনটা গে গাং গেন, গে গাং গেন হয়ে গেল। দেখেন আমি বাজারে যাব, নরমাল এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমি যাচ্ছি, এটা কি হলো গেহেন্ড, এটা কি পার্টিসিপ আইনস। তার মানে কি পার্টিসিপ প্রেজেন্স মানে কি কোনো ভার্বের রানিং ফর্ম। কি বলবেন এখন থেকে? কোনো ভার্বের কোনো রানিং ভার্বের ফর্মকে মূলত হচ্ছে পার্টিসিপ প্রেজেন্স বলে অথবা কি পার্টিসিপ পার্টিসিপ আইনস বলে। পার্টিসিপ তানভীর ভাই লিখে রাইখা এটা কিন্তু একদম মানে ঠোঁটস্থ করে ফেলাবেন, ঠিক আছে? একদম পুরো ঠোঁটস্থ করে ফেলতে হবে এটা। এরপরে কি পার্টিসিপ সোয়াই মানে কি ভার্বের কাজ শেষ হওয়ার যে রূপটা থাকে না ওইটা হচ্ছে পার্টিসিপ সোয়াই বা পার্টিসিপ পারফেক্ট। তার মানে কি গেগাঙ্গেন মানে কি গিয়েছি, তার মানে কি আমার কাজ কিন্তু শেষ। তার মানে হচ্ছে যে গেহেন বা পার্টিসিপ আইনস হচ্ছে ভার্বের রানিং অবস্থা এবং পার্টিসিপ সোয়াই বা পার্টিসিপ পারফেক্ট হচ্ছে ভার্বের কি অবস্থা, ভার্বের কাজ শেষ হওয়া অবস্থা। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে আমার কি পার্টিসিপ পারফেক্ট। এবং এই যে তিনটা ফর্ম দেখলেন না, এবং এই তিনটা ফর্ম কিন্তু সাবজেক্ট অনুযায়ী তার রূপ পরিবর্তন করে না। এই ফর্মগুলো কিন্তু ফিক্স থাকে বা নির্দিষ্ট থাকে। এই যে এখানে কিন্তু আমি লেখা দিছিলাম, এগুলো কি থাকে, এটা হচ্ছে নির্দিষ্ট রূপ। তার মানে কি এই রূপগুলো কখনো চেঞ্জ হবে না। লাস্টেরটা 3 নম্বরে কি বললাম যে কোনো ভার্বের হচ্ছে মানে এই যে গেগান গেন। গেগাঙ্গেন মানে হচ্ছে মানে এই পার্টিসিপ পারফেক্ট মানে হচ্ছে দেখেন কোনো ভার্বের কাজ যখন শেষ হয়ে যায়, ঠিক আছে? যেমন কমেন্ট মানে আশা, কমেন্ড লাস্টে ডি যুক্ত করলাম তখন কি হইলো দেখাই দিচ্ছি। কমেন্ট মানে আশা, হ্যাঁ? আসতেছি। এরপর আমি লাস্টে একটা ডি যুক্ত করে দিলাম, কি হইলো কমেন্ট আসতেছি। কমেন্ট। আসতেছি। এরপর হবে কি গে কমেন্ট, তার মানে কি চলে এসেছি। তার মানে হচ্ছে ভার্বের জি শেষ যুক্ত হওয়া করলে অবস্থা। এখানে গেটা কেন যুক্ত করা হয়েছে এটা মূলত আমাদের মুখস্থ রাখতে হয়, এখানে কোনো এক্সেপশন নাই। দ্যাটস ওয়াই এই যে রূপ যেগুলো আছে এগুলো আমাদের মুখস্থ করতে হয়। কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ। এখানে কোনো এক্সেপশন নাই, ঠিক আছে? জি, তো এতটুকু পর্যন্ত বুঝছেন জাস্ট থিওরিটিক্যাল পড়াটা? বুঝছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ভার্বের টাইপস পড়বো। কি পড়বো? ভার্বের টাইপস। এখন আমি মূলত হচ্ছে আপনাদের মূলত ২ টা টাইপসের ভার্ব আজকে দেখাই দিব এবং হচ্ছে আপনাদের মুখস্থ করা দিয়ে দেব। ওকে? তো ফার্স্ট এ যে টাইপসটা আছে সেটা হচ্ছে আপনার হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ঠিক আছে? বা যাকে হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব বলে। অক্সিলিয়ারি ভার্ব। তো এইগুলা পড়ছেন না? অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার? দেখি আপনাদের হুম, ইংলিশে কি অবস্থা? ওই সেম এটাই। তো এই হেল্পিং ভার্ব টোটাল ৩ টা আছে। কয়টা? ৩ টা। ৩ টা। ১ নাম্বার হচ্ছে আপনার sein, haben, এরপর werden। sein, haben, werden এই ৩ টা মিলে কি? এই ৩ টা মিলে হচ্ছে আমার হেল্পিং ভার্ব। ঠিক আছে? জি, এবং এরপরে যেটা আছে, এরপরে ২ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার মডাল ভার্ব। কি ভার্ব? মডাল ভার্ব। তো এই মডাল ভার্ব মূলত হচ্ছে আমাদের ৬ টা আছে। কয়টা? ৬ টা। ৬ টা। তো এই ৬ টার ভিতর ১ম এ যেটা আছে সেটা হচ্ছে আমার মোগেন। কি আছে? মোগেন। মোগেন। এরপরে আছে হচ্ছে আপনার ডুরফেন। ঠিক আছে? ডুরফেন। এরপরে আছে কোনেন। তো এরপর কোনেন আছে, এরপর আছে মুসেন আছে। ঠিক আছে? এরপর হচ্ছে মুসেন। এরপর হচ্ছে আপনার আছে যেটা সেটা হচ্ছে কোনেন, মুসেন, ডুরফেন, মোগেন। এরপরে আরো ২ টা আছে। আরে আমারই মনে নাই। এটা কোনো কথা? এরপর হচ্ছে ভোলেন, হ্যাঁ? ভোলেন। তাহলে কয়টা হইল?
5টা হইল। পাঁচটা। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে আপনার বলেন। আরে ভাই এইটা আমি ভুলে গেছি। ওইটা জাস্ট মডাল ভার্ব। দেখছেন ভাই B1 পাস করে ফেললাম আর এখন এইগুলা যদি ভুলে যাই কত মনে রাখবো আর। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি সিস্টেমগুলো, ওকে? প্যারা নিন না। আমি জানি আপনাদের অনেকের সোলেন মাথায়। ভাই, হ্যাঁ ভাই। সোলেন নাকি ওরে না সোলেন না জোলেন? ভাই, ওটা জোলেন। তাই তো কই। জোলেন জোলেন। হ্যাঁ জোলেন। তো এই ৬টা হচ্ছে আমার মডাল ভার্ব, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের একটা বিষয় এখন দেখাবো, হ্যাঁ? তো যে কেউ এখন একটু আপনাদের স্ক্রিনটা শেয়ার করবেন, হ্যাঁ? তো এই ২ টা টাইপের ভার্ব আপাতত আপনাদের শেখাবো এবং মুখস্থ করতে দেবো, ঠিক আছে?